গুড মর্নিং। পরীক্ষার প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কথা ভেবে এখন ক্লাস চলছে, যেহেতু একটা একটা এডুকেশন চ্যানেল, তো সেই কারণের জন্য বর্তমানে যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চলেছি, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী, যারা অ্যাসপিরেন্ট আছে। কারণ কবে কি পরীক্ষা হবে সেই ব্যাপারটা সত্যি এরকম একটা পরিস্থিতিতে কোনো কিছু গেস করা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, বা বলা উচিত না যে ফালতু বললাম যে এই মাসে পরীক্ষা হবে, বা দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না। তো যেটাই হোক, যারা কম্পিটিটিভ লাইনে আছো, মানে যতদিন পর্যন্ত এজ আছে, বয়স আছে, সুযোগ আছে, ততদিন তো পর্যন্ত নিশ্চয়ই লড়াই করবে। তো হয়তো আমাদেরকে কি করতে হতে পারে যে একটুকু পথ চেঞ্জ করতে হতে পারে, বা অনেকে বলবে যে আন্দোলন টান্দোলনের কথা, এই বিষয়ে আমি যাচ্ছি না। তার কারণটা হচ্ছে এগুলো একটা আন্দোলন তো হয়েছে, যে হঠাৎ তো এরকম না যে আন্দোলন হয়নি, আন্দোলন করলেই কাজ হচ্ছে বা হয়েছে, সেরকমটা তো নয়। তো বিশাল মানে কি বলবো, যে খুব খারাপ লাগছে। এই কারণের জন্য কিছুদিন, এক সপ্তাহ মতো ভিডিও দিতে পারিনি। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো যে জিকে বা ম্যাথ এবং হচ্ছে রিজনিং, জিকে ম্যাথ রিজনিং, এই সমস্ত জিনিস তো প্রত্যেকটা সেন্ট্রাল বা স্টেট যাই পরীক্ষা দাও না কেন, রেলের বা এনটিপিসি, গ্রুপ ডি, এইদিকে তোমার হচ্ছে স্টেটের যে সমস্ত পরীক্ষা, সব তো কমন, মানে জিকে ম্যাথ রিজনিং সবই থাকবে। হতে পারে যে স্ট্যান্ডার্ড লেভেল যেটা, সেটা কম বেশি হতে পারে, কিন্তু এখন স্টেটের পরীক্ষাগুলোতেও বা পুলিশের পরীক্ষাতেও যথেষ্টই ভালো স্ট্যান্ডার্ডই কোশ্চেন আসছে। তো যাই হোক, আমাদের যারা নতুন আছো, বা যারা হয়তো 1-2 বছর প্রিপারেশন করছো, বা অল্পের জন্য ছুটে গেছো, যাই হোক, আমাদের কিন্তু এখন যেটা প্রিপারেশন, সেই প্রিপারেশনটা চালিয়ে যাওয়া উচিত। প্রিপারেশনটা চালিয়ে যাওয়া উচিত। এমনিতে এখন কনস্টেবলের, তারপর হচ্ছে এসআই, কেপিএসআই এবং ডব্লিউপিএসআই এরও প্রিলি মেন বা শুধুমাত্র মেনের কোর্সও চলছে, ক্লার্কশিপ বা মিসলেনিয়াসেরও কোর্সও চলছে। কারো যদি মনে হয় তাহলে নিতে পারো, ঠিক আছে। যদি মনে হয় যে না, প্র্যাকটিসটা তোমাকে চালিয়ে যেতে হবে, কারণ পরীক্ষাটা তো একদিন হবে, মানে ঠিকই হবে। সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে কি করবে, কিন্তু এটা জানিয়ে রাখলাম, কারণ অনেকে হয়তো বলে যে জানতে পারো না। তো যদিও অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, এখন যদি জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারো। এবার দেখো, এখন যে ব্যাপারটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, প্রথমে চ্যাপ্টার ওয়াইজ পড়া উচিত। মানে বিশেষ করে জিকেটা নিয়ে বলছি, যে জিকে আজকে ইতিহাসটা নিয়েই বলছি, এবং ইতিহাসের যে এনসিয়েন্ট হিস্ট্রি, সেইগুলোর কিছু এমসিকিউ কোশ্চেন করাবো। আর যারা পূর্বে প্রিপারেশন করবে, কিভাবে পড়বে। জিকে তুমি যখন ধরছো, হয়তো ইতিহাসটা ধরছো, ইতিহাসটা আগে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে কমপ্লিট করতে হবে। এনসিয়েন্টটা যদি ধরো, তো এনসিয়েন্টটা যার যেমন পড়া আছে, অর্থাৎ যারা প্রথম, তাদের হয়তো 3-4 দিন লাগবে এনসিয়েন্টটা কমপ্লিট করতে। যাদের একবার দুবার পড়া আছে তাদের 1 দিন 2 দিন লাগবে। তাহলে সেইভাবে আগে চ্যাপ্টার ওয়াইজটা, চ্যাপ্টারটা কমপ্লিট করা উচিত। কিন্তু চ্যাপ্টার কমপ্লিট করলে তুমি যখন কোশ্চেন করতে যাবে, দেখবে হয়তো সিলি মিস্টেক হচ্ছে বা বুঝতে পারছো না। তাই চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করার সাথে সাথে তোমাকে কি করতে হবে, এমসিকিউ যেটা, সেটাও প্র্যাকটিস করা দরকার, যেটা পরীক্ষা প্রস্তুতিতে এখন চলছে। মানে একটা চ্যাপ্টার ধরে ধরে আগে প্রথমে সিলেবাসটা শেষ হচ্ছে, দিয়ে তারপরের দিনকে তারপরের ক্লাসে সেই চ্যাপ্টারের উপরে এমসিকিউ কোশ্চেন করানো হচ্ছে। তো লাইভ ক্লাসে যেমন এগুলো হয়ে গেছে। তো দেখে নাও যে প্রথম কোশ্চেন যেটা আছে, যে প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত ভীমবেটকা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত। প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত ভীমবেটকা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত। অপশন এ হচ্ছে উত্তরপ্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি গুজরাট, ডি হচ্ছে পাঞ্জাব। তো রাইট আনসার কি হবে, যে প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত ভীমবেটকা, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। তো প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে এবার আরেকটা জিনিস, যখনই আমরা এমসিকিউ করব, যে সমস্ত বইগুলোতে দেখবে রেফারেন্স দেওয়া আছে উত্তরে, সেইগুলো করলে আরো ভালো হয়। বা তুমি যখন এমসিকিউ করছো, ওই জায়গা থেকে আর কি তথ্য আছে, সেই জায়গাটা আর একবার খুঁজে বের করে নিলে। যে শুধুমাত্র উত্তরটা দেখে নিলাম তা নয়, তাহলে কিন্তু অতটা কাজে দেবে না। তো এখানে যেমন প্রাচীন প্রস্তর যুগ, সেই প্রস্তর প্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা যেটা ছিল, সেটা ছিল কি, যে পশুচারণ। পশুচারণ করতো এবং হচ্ছে তারা শিকার করত। এবং সেই সময় কোয়ার্টজাইট পাথরের তৈরি কিছু ভোঁতা অস্ত্র আবিষ্কার হয়। ভোঁতা অস্ত্র, যেগুলো ধারালো শার্প ছিল না। সেই ভোঁতা অস্ত্রগুলোর কিছু নামও ছিল, যেমন হচ্ছে স্ক্র্যাপার, স্ক্র্যাপার, হ্যান্ড এক্স, স্ক্র্যাপার, হ্যান্ড এক্স, তারপর হচ্ছে কি চপার। এই সমস্ত জিনিস কেন আরো এক্সট্রা ইনফরমেশন বলছি, কারণ ক্লাস 6 এর বইয়ে এই সমস্ত জিনিস দেওয়া আছে, 6 এর বইয়ে। সুতরাং এখন দেখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেক্সট বইয়ে যেগুলো দেওয়া আছে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেক্সট বইগুলো এখন এনসিআরটি মেনেই ওরকম ধরনেরই করা হচ্ছে, একই ধরনেরই। তো সেই জন্য এগুলো পড়া বা জানা দরকার। এবং যেটা চাকার আবিষ্কার, এটা একটা কোশ্চেন আছে, যে চাকার আবিষ্কার কোন যুগে আবিষ্কার হয়, সেটা হচ্ছে কি, নব্য প্রস্তর যুগে। নব্য প্রস্তর যুগে চাকার আবিষ্কার হয়েছিল।
নেক্সট কোশ্চেন 2 নম্বর হচ্ছে হরপ্পা সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া যায়? হরপ্পা সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া যায়? অপশন এ হচ্ছে বেলুচিস্তানের বোলান নদীর তীরে, বি হচ্ছে পাঞ্জাবের মন্টগোমরি জেলায়, সি সিন্ধু প্রদেশের লারকানা প্রদেশে, আর ডি হলো রাজস্থানের ঘরঘরা নদীর তীরে। তাই এনসিয়েন্ট হিস্ট্রির বিভিন্ন যে যুগ সেইগুলো পড়ার পরে কি করতে হবে, যে সিন্ধু সভ্যতা, হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, চানহোদারো বা বিভিন্ন যে সমস্ত সভ্যতাগুলো আবিষ্কার হয়েছিল, কি আবিষ্কার করে কোন নদীর তীরে, বা উল্লেখযোগ্য নিদর্শন বা জীবিকা চাষবাস, এই সমস্ত জিনিসগুলো থেকে কোশ্চেন থেকে যায়। তো এটা ভালো করে পড়ে নিতে হবে, বিশেষ করে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। তো দেখে নাও যে হরপ্পা সভ্যতার নিদর্শন যেটা, সেটা হচ্ছে পাঞ্জাবের মন্টগোমরি জেলায় আবিষ্কার হয়, যেহেতু পাঞ্জাবের মন্টগোমরি জেলায়। আর বেলুচিস্তানের বোলান নদীর তীরে, যেটা বেলুচিস্তানের বোলান নদীর তীরে, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছিল, মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছিল। সিন্ধু প্রদেশের লারকানা জেলা, সিন্ধু প্রদেশের লারকানা অর্থাৎ কি এখানে মহেঞ্জোদারো সভ্যতা, মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশের লারকানা। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি মৃতের স্তূপ। আর রাজস্থানের ঘরঘরা নদীর তীরে, রাজস্থানের ঘরঘরা নদীর তীরে হচ্ছে কি যে কালীবঙ্গান নদী, কালীবঙ্গান নদী। এবার দেখবে কিছু কোশ্চেন আছে, বৃহৎ শস্যাগার, বৃহৎ স্নানাগার, কুকুরের পায়ের চিহ্ন, তারপরে যজ্ঞবেদী, এরকম কিছু কিছু জিনিস থাকে কোন যুগের উল্লেখযোগ্য নিদর্শন বলে কোশ্চেন আছে, সেগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। 3 নম্বর কি আছে, অথর্ববেদের বিষয়বস্তু ছিল, অথর্ববেদের বিষয়বস্তু ছিল ঈশ্বরের প্রার্থনা, গায়ত্রী মন্ত্র, ঔষধ, ঈশ্বরের প্রতি উৎসর্গ করা। আর ডি হচ্ছে কি যে সঙ্গীত বিষয়ক। তো আমরা কি জানি যে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য, পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ঋগ্বেদ, ঋগ্বেদ, যেটা সরস্বতী নদীর তীরে আবিষ্কার হয়েছিল প্রায় 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে, 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। যে 4টি যে ভাগ আছে, ঋক, সাম, যজু, অথর্ব, ঋক, সাম, যজু, অথর্ব। তো সেই ঋকে কি ছিল যে ঈশ্বরের প্রার্থনা ও গায়ত্রী মন্ত্র, ঈশ্বরের প্রার্থনা ও গায়ত্রী মন্ত্র, এটা হচ্ছে ঋক। আর ঔষধি সংক্রান্ত যেটা, সেটা হচ্ছে কি যে অথর্ববেদ, অর্থাৎ রাইট আনসার অ্যাকর্ডিং টু কোশ্চেন, রাইট আনসার কি হবে, অথর্ববেদের বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে ঔষধ। আর ঈশ্বরের প্রতি উৎসর্গ করা, এটা ছিল যজু, ঈশ্বরের প্রতি উৎসর্গ করা সেটা হচ্ছে যজু। আর সঙ্গীত বিষয়ক সাম, সাম মানে হচ্ছে সঙ্গীত, এটা হচ্ছে সাম। নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? যশোধারা, যশোদা, সারদা, নয়নিকা। তো যে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? যে যশোধারা, যশোধারা। তো এখানে যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম আছে, গৌতম বুদ্ধ এবং মহাবীর আছে, এদের সম্পর্কে, ঠিক আছে, প্রধান ধর্মগ্রন্থ বা ধর্ম সংক্রান্ত যে সমস্ত জিনিস ছিল, এইগুলো একটু ভালো করে, বা প্রথম দ্বিতীয় বিভিন্ন বৌদ্ধ ধর্ম সম্মেলন কে কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, কারা সভাপতিত্ব করেছিলেন, এইগুলো একটু ভালো করে সব পড়ে নিতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে সম্রাট অশোক কোন বৌদ্ধ ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন? সম্রাট অশোক কোন বৌদ্ধ ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো রাইট আনসার কি হবে, যে সম্রাট অশোক তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করে। তো এই জায়গাটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি, যেটা ফার্স্ট যে বৌদ্ধ ধর্ম সম্মেলন, সেটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, ঠিক 100 বছর পরে, অর্থাৎ 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয়টা হয়েছিল, এবং 251 এডিতে তৃতীয়টা হয়েছিল, সরি এডি নয়, 251 বিসিতে হয়েছিল তৃতীয়টা, এবং 78 এডি, 78 শকাব্দতে হয়েছিল চতুর্থ। আর আমরা যদি জায়গার নাম দেখি, তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে রাজগিরে হয়েছিল, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বৈশালীতে হয়েছিল, তৃতীয় বৌদ্ধ ধর্মের সম্মেলন পাটলিপুত্রতে হয়েছিল, আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটা সেটা হচ্ছে কাশ্মীরে হয়েছিল। তো চতুর্থটাও কোথায় হয়েছিল, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যারা সভাপতিত্ব করেছিলেন, প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলনের সভাপতিত্ব কে করেন? মহাকাশ্যপ। দ্বিতীয়টায় কে করে? সভাকামী। তৃতীয়টায় কে করেছিল? মোগলিপুত্র। আর চতুর্থ করেছিল কে? যে বসু মিত্র, বসু মিত্র। রাজা যদি বলো তাহলে কি হয়েছে, যে প্রথমটার সময় রাজা কে ছিলেন? অজাতশত্রু, অজাতশত্রু। তারপরে হচ্ছে কালাশোক। তারপরে 3 নম্বরতে বললাম যে অশোক। আর চতুর্থ নম্বরে হচ্ছে কনিষ্ক। তো রাজা যেটা সেটা মনে রাখা যায়, কারণ হচ্ছে আমরা জানি যে চতুর্থ কনিষ্ক আর তৃতীয় অশোক, এইগুলো মনে থাকে, তো অজাতশত্রু কালাশোক দুটো মনে থাকবে। তো সভাপতি বা হচ্ছে কোথায় হয়েছিল সাল, এগুলো একটু মনে রাখা দরকার, কারণ এখান থেকে দেখবে যে একটা না একটা কোশ্চেন হয়তো পরীক্ষাতে কমন চলে আসছে, বা প্রায় প্রতিটা পরীক্ষাতেই। মহাবীরের কন্যার নাম কি ছিল? মহাবীরের কন্যার নাম কি ছিল? অপশন আছে প্রিয়দর্শিকা, প্রিয়দর্শনা, তারপর যে সুসীমা, তারপর যে ত্রিশলা।
তো মহাবীরের কন্যার নাম কি ছিল? যে প্রিয়দর্শনা, প্রিয়দর্শনা। আর প্রিয়দর্শিকা যেটা, সেটা হচ্ছে হর্ষবর্ধন যে তিনটে নাটক লিখেছিলেন, একটা ছিল রত্নাবলী, নাগানন্দ, আর হচ্ছে প্রিয়দর্শিকা। আর ত্রিশলা যেটা, ত্রিশলা সেটা হচ্ছে মহাবীরের মায়ের নাম ছিল, মহাবীরের মাতার নাম ছিল কি? যে ত্রিশলা। 7 নম্বর কোশ্চেন দেখো, যে ষোড়শ মহাজন পদগুলির মধ্যে শক্তিশালী মহাজন পদ কোন চারটি ছিল? অঙ্গ মগধ কাশী কৌশল, অঙ্গ মগধ বিজিমল্ল, মগধ কৌশল বৎস অবন্তী, তারপর হচ্ছে মগধ গান্ধার অশোক কম্বোজ। অর্থাৎ কি হয়েছিল, যে সারা ভারত জুড়ে 16টা যে মহাজনপদ ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে গেছিল, 16টা ছিল, সেই জন্য তাকে কি বলা হয়? ষোড়শ মহাজনপদ বলা হয়। তো এখানের মধ্যে শেষ পর্যন্ত তো মগধ শক্তিশালী হয়েছিল সব থেকে, কিন্তু যে চারটি প্রধান শক্তিশালী মহাজনপদ ছিল, সেটা হচ্ছে কি মগধ, কৌশল, বৎস, অবন্তী। মগধ, কৌশল, বৎস, অবন্তী। আর এখান থেকে আরো একটা যেটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে উত্তরতম, ঠিক আছে, যে উত্তরতম ষোড়শ মহাজনপদ কোনটা ছিল? সেটা হচ্ছে কম্বোজ। দক্ষিণতম ছিল অশোক, দক্ষিণতম কি ছিল? যে অশোক। আর পূর্বতম ষোড়শ মহাজনপদ ছিল অঙ্গ। আর পশ্চিমতম যেটা ছিল, পশ্চিমতম হচ্ছে কি? যে গান্ধার। তাই উত্তরতম হচ্ছে কম্বোজ, দক্ষিণতম হচ্ছে অশোক, পূর্বতম অঙ্গ, আর পশ্চিমতম হচ্ছে গান্ধার। আরো একটা জিনিস যেটা কোশ্চেন আসে, যে প্রজাতান্ত্রিক কোনটা ছিল, কোন দুটো ছিল? তাহলে ব্রিজি আর মল্ল এই দুটো প্রজাতান্ত্রিক ছিল, অর্থাৎ এখানে নির্বাচনের মাধ্যমে রাজা বা প্রধান নির্বাচিত হতো, ভোটের মাধ্যমে। দ্বিতীয় পরশুরাম কোন রাজার উপাধি ছিল? দ্বিতীয় পরশুরাম কোন রাজার উপাধি ছিল? মহাপদ্মনন্দ, ধননন্দ, বিম্বিসার, অজাতশত্রু। তো নন্দ বংশের প্রতিষ্ঠাতা, নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিল কে? যে মহাপদ্মনন্দ, মহাপদ্মনন্দ। এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম অক্ষত্রিয় সম্রাট, ভারতের ইতিহাসের তিনি প্রথম অক্ষত্রিয় সম্রাট ছিলেন মহাপদ্মনন্দ। তার উপাধি ছিল সর্বক্ষত্রান্তক এবং দ্বিতীয় পরশুরাম, দ্বিতীয় পরশুরাম এবং হচ্ছে সর্বক্ষত্রান্তক। তার আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ, আলেকজান্ডার যদিও ধননন্দের সময় করেছিল, সেই সালটা ইম্পর্টেন্ট থাকে। আর নন্দ বংশ যেটা, সেটা ছিল 354 সাল থেকে 324 খ্রিস্টপূর্বাব্দ, 354 থেকে 324। নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখে নিই। যে 9 নম্বর প্রশ্ন, সেটা আছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, বিষ্ণুগুপ্ত, শ্রীগুপ্ত। তাহলে যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কি? চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এই ছিল। আরো একটা কোশ্চেন আছে, যে রাজার প্রতি রাজার ব্যবহার উক্তিটি কার? রাজার প্রতি রাজার ব্যবহার উক্তিটি কার? আলেকজান্ডার, পুরু, রাজা অম্ভি, ধননন্দ। তো রাইট আনসার কি হবে? যে এটা ছিল পুরুর উক্তি। তাহলে এনসিএন্ট থেকে বেশ কিছু কোশ্চেন করালাম, শুধুমাত্র 10টা প্রশ্ন বলে নয়, তার থেকে রেফারেন্স যে জিনিসগুলো, সেই রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি। তাহলে আশা করি বুঝতে পারছো যে যারা প্রিপারেশন করতে চাইছো কিভাবে এখন পড়া উচিত। আগে চ্যাপ্টার ওয়াইজ একবার পড়ে নিতে হবে কোনো ভালো অথেন্টিক বই থেকে, সেটা ক্র্যাক ডব্লিউবিসিএস হতে পারে, বা হচ্ছে তোমার নিতিন সিংহানিয়ার ম্যানুয়াল, ডব্লিউবিসিএস ম্যানুয়াল, এরকম ধরনের যে বইগুলো রয়েছে বিশেষ করে ডব্লিউবিসিএস এর জন্য, মানে চ্যাপ্টার ওয়াইজ পর সেই রকম যে কোনো একটা ভালো অথেন্টিক বই। আমার মনে হয় যে প্রচুর বই থেকে যে কোনো একটা ভালো অথেন্টিক বই বারবার রিভিশন দেওয়া বেশি ভালো। তার কারণ জিকে তোমার কাছে 50-এ 50 করতে হবে না, মানে 100% করতে হবে না। তুমি জিকে 70 থেকে 80% করো, কিন্তু ভালো করে পড়ো যেটুকু পড়ছো। তো সেরকম একটা ভালো বই থেকে করে নিয়ে তারপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস না করলে পরে শুধু চ্যাপ্টার ওয়াইজ পড়েও কিন্তু কোনো কাজ হবে না। তো সেটা পরীক্ষা প্রস্তুতি করছে সেটা করতে পারো, বা নিজে চাইলে নিজে পড়তে পারো। আর যারা পরীক্ষা প্রস্তুতি অ্যাডমিশন দিয়ে যাচ্ছে 77974271 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।